নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। সুব্রতা দাস। কাছাড় পুলিশ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে বৃহৎ সাফল্য। শিলচর বাইপাস এলাকা থেকে 114 গ্রাম হেরোইন সহ 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। কাছাড় পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর বাইপাস এলাকা একটি 4 চাকার বাহন তল্লাশি চালিয়ে 114 গ্রাম হেরোইন সহ 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে সঙ্গে 2 জন ড্রাগস পাচারকারীকে আটক করে পুলিশ। ড্রাগস ব্যবসায়ী দুজনের নাম হলো হোসেন আহমেদ লস্কর, জাইনুল হোসেন লস্কর। জব্দকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 6 কোটি টাকার অধিক হবে বলে জানা যায়। আটক করা 2 জন ড্রাগস পাচারকারীকে জেরা অব্যাহত রেখেছে পুলিশ। তদন্ত চলাকালীন অন্য কোনো ব্যক্তি পাচারকারীদের সঙ্গে জড়িত থাকলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কাছাড় পুলিশ সুপার বলে জানান নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচর শহরের পার্শ্ববর্তী গ্রাম চেংদুয়ারের কৃষিজীবী ও মৎস্যজীবী গ্রামবাসীরা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামবাসীরা জানান, তাদের গ্রামের প্রাক্তন বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। তাদের গ্রামে নল আছে, কিন্তু নলে নেই বিশুদ্ধ পানীয় জল। চেংদুয়ার অত্যন্ত গরিব গ্রাম এবং এই গ্রামের লোকেরা কৃষিজীবী ও মৎস্যজীবীর উপর নির্ভরশীল। গ্রামবাসীরা অনেক দূর থেকে বিশুদ্ধ পানীয় জল আনতে হয়। তাদের গ্রামবাসীরা বলেন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দুর্ব্যবহারের কারণে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছেন। কংগ্রেস দলে যোগদান করার পর বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজেপির ভয় দেখিয়ে তাদেরকে নানানভাবে হুমকি ও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য থাকাকালীন তাদের গ্রামের লোকেরা বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। প্রায় সময় প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গরিব নিরীহ লোকেদের উপর বিজেপির ভয় দেখিয়ে অত্যাচার চালাচ্ছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গ্রামবাসীরা প্রশাসন ও সরকারের কাছে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জিপি বর্তমানে নাই, নতুন জিপি তৈরি হইব। চেংদুয়ার এই জায়গাটার নাম এলগিন ঘাট। চেংদুয়ার জিপি ঘটনা আপনার এই যে বিজেপি, আমরা বিজেপি করতাম আর বিজেপিরই আমরা সমর্থনকারী, কিন্তু বিজেপির প্রতিনিধি নাম মেনশন করি যদি, তো আপনারা জানি না খারাপ পাইবেন কিনা। তার নাম হলো মৃণাল কান্তি দাস, এপি। তার খুব উগ্র মিজাজ। যে কোনো বিষয়বস্তু নিয়ে আসে যদি আমরা বই একটা মীমাংসার লাগি, তার লাগে কোনো কিছু করতাম পারি না। হ্যাঁ, কেউ মারতেও দেয় না, যা ইচ্ছা তাই ব্যবহার করে। এই ব্যবহারে আমরা খুব অতিষ্ঠ হইয়া বাধ্য হয়েছি আমরা এই দল ত্যাগ করতে। তো এখন আপনারা কোন পথে আমরা চলতাম? আমরা তো খুদ বিজেপি ছিলাম। এখন আমরা জলের পাইপ আছে, জল নাই। তার বাড়ির সবটাই আছে, ল্যাট্রিন আছে, জল আছে, সব কিছু আছে। হ্যাঁ, সবটা কিছু উপভোগ করতে পারে, কিন্তু আমরা কিছুই না, কোনো কিছুই পাই না। আমরা এই চেংদুয়ার জিপির যে সব কিছু অনুদান থেকে আমরা বঞ্চিত। সরকারি কোনো প্রকল্পই নাই আমরা পাই না। কি কারণে কি দা হইতাম? আমার তো প্রতিনিধি তারই মনে করছিলাম, হ্যাঁ ওই প্রতিনিধি সব কিছু করবো আমরা। মৃণাল কান্তি দাস তাই এপি, প্রাক্তন এপি, যোগ দিতে বাধ্য হয়েছি। প্রশ্ন করো মানে আমরা প্রাক্তন এপি প্রচুর কাজ আনছেন কাঞ্চনপুর, কিন্তু শোনা গেল 8 লাখ টাকাটা স্কিম ঢুকছিল জঙ্গল কাটিং এর। মনে করে 3 টাকার খাম হয়েছে, বাকি পয়সা লাফাত্তা। এরপরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও একটা কিছু অ্যামাউন্ট ঢুকছিল, 6 লাখ না 5 লাখ টাকা শুনছিলাম, কিন্তু এটারও খামের কোনো দ্বারা দিশার নাই, লাস্ট পর্যন্ত লাফাত্তা। সরকারি প্রকল্প কি দায়িত্ব জলসামান্য যারা যেটা দিয়ে বুঝ দিতে পারে তারা এইভাবে দেয়। আর খালি মোদির খাইরা, ভারত বিজেপির খাইরা আর বিজেপির ভোট দেয় না। কিন্তু হে যে কি বালা কাজ করেন না খারাপ কাজ করে, এটা কেউ তদন্ত করে না।
ওটাই অনুরোধ আসামের মুখ্যমন্ত্রীর কাছে যে তার এই যে এই দুর্নীতি ভাব যাতে এটা নিয়ে তাই একটা পদক্ষেপ নেন তার প্রতি। আর তো আমরা দেখুন কংগ্রেসের ব্যানার টানাইছি, কোন দুষ্কৃতি ব্যানারে সিরিয়া ফেলাইছে বা কারা ফেলাইছে এটা তো আমরা জানি না, এটার একটা বিহিত ব্যবস্থা করা হোক। এটা আমরা আইনে যাতে এটার বিহিত ব্যবস্থা নেই। আমার নাম হিমাংশু দাস, আমার কাঞ্চনপুর বাড়ি 8 নম্বর বিটের পাশে। কিছুদিন আগে আমার ভাই বোর সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছে। এখন হ্যাঁ করছে নি অন্যরা কেউ করছে নি আমরা জানি না। অফিস মারফতে আমার ভাই বউরে এই আপনার এই সার্টিফাই কপি দিল বিডিওয়, সেক্রেটারিয়েট দেওয়ার পরে নমিনেশন ক্যান্সেল হয়েছে। দেখা যায় যে রাতারাতি ভোট সেন্টারটা কি এক সেন্টার থেকে আর এক সেন্টারে যাবে, কীভাবে গেল, খারাপ করলো। প্লাস তার এগেনেস্ট ক্যান্ডিডেট যারা দাঁড়াইছে তারা হুমকি দেয়, এই কর্মু সেই কর্মু, মারিলে মো খাটিলে মো। মৃণাল দাসে প্রাক্তন এপি আমার গ্রামের। তে এটা কি বিজেপির নীতি না বিজেপি কোনো বলিষ্ঠ নেতারা তারে এই দিয়ে প্রোডাকশন দিয়েছেন যে এইভাবে করতো? এই বলে আমার বক্তব্য শেষ। খুবই ভালো, কিন্তু ক্যান্ডিডেট গুলা খুব দুর্নীতি ভাব, এটাই পছন্দ হয়েছে না। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার ভিতরে জল নাই, আজকে মনে হয় 5 বছর ধরে। যদি আমার সামনে আমি দেখাই দিব ঘর নাই, কতলা ভাঙিয়া পড়ে, এটা কোনো কমা নাই। ঘর যে অ্যাটাক করার গেলে আরেক পার্টিয়ে বাধা দেয়, এটা আবার কারণ কি? এটা কি তারা দিব না সরকারে দিব? হ্যাঁ, যদি লাগে আমার সামনে নাই, আমি কতটা দেখা দিব, সামনে দেখা দিতে আমি খুব বাধ্য আছি, এতে আমার কোনো অসুবিধা নেই। কাজ আমি যখন পাইছি না, আমার বাড়িতে একটা জল দিছিল, জল দেওয়ার পরে এটা জল তো 1 ফুটও জল খাইলাম না, এটা 7 লাখ টাকা কোন পাই গেল? এটা কি বাড়িতে নিয়ে তুইল না মানুষে খাইবার লাগে বাস পিয়া দিছে, ইয়ারে আমরা মজিয়ে দিছে, মানুষে খাই ফেলে দিছে। তো হ্যাঁ, তো এটা পর্যাপ্ত করে একবার লাগিয়ে দিছে না, এটা না যখন নাই কুকুরের টিয়া জল তো 1 ফুট হয় না, বেটেন 14 কুয়া পাই যেত, 14 ঘর মাগিয়া জল আনা সরকারে দিছে, কেন পেতো না করো ভাইয়া? নলকূপ দিয়া গেল, পয়সাও নিল 10 টাকা 20 টাকা 100 টাকা, এটা কোন ভাই? গৃহস্থ বাড়িতে নেই খবর পেয়ে চুরিকাণ্ড সংঘটিত করল শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লাইনে। উল্লেখ্য, ফ্যাক্টরি লাইনের বাসিন্দা জিতেন্দ্র কুমার নাথের বাড়িতে বাড়ির কাজ চলছিল, কিন্তু সেদিন কাজের কোনো লোক না আসায় তিনি তার ভাইয়ের বাড়ি চেঙ্কুরি রোডে যান রবিবার আনুমানিক 4টার সময়। তিনি ঘরের গ্রিলের ও গেটের তালা বন্ধ করে যান। সেই দিনই আনুমানিক রাত 9টার সময় ঘরে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা ও দরজা খোলা অবস্থায়। তিনি ঘরে প্রবেশ করে দেখেন যে ঘরে থাকা আলমারির দরজা খোলা, আলমারিতে থাকা জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায়। আলমারিতে থাকা নগদ আনুমানিক 25,000 টাকা, গলার চেইন 1টি, সোনার কানের ঝুমকা 2টি, সোনার হাতের বালা 2টি, সোনার চুড়ি 1টি, সোনার হাতের আংটি 1টি নেই। চোরের দল ঘরের গ্রিলের তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ 25,000 টাকা ঘরে প্রবেশ করে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সোনার অলঙ্কারের আনুমানিক মূল্য 3 লক্ষ টাকারও অধিক হবে বলে জানান গৃহমালিক। তিনি পুলিশ প্রশাসনের কাছে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি জিতেন্দ্র কুমার নাথ, পিতা লেট ব্রজেন্দ্র কুমার নাথ। আমার সোনাই রোড ফ্যাক্টরি লেনের 3 নম্বর লেনে আমার বাসা। আজকে আমি বিকাল অনুমান 4:30 কোটিকায় আমি ঘর থেকে বাইরিয়া আমি একটু চেঙ্কুরি রোড আমার ভাইয়ের বাসায় গেছি। ভাইয়ের বাসা থেকে আমি আইছি ঘর 8:40-এ। ঘর আসার পরে গেট খুলছি, গেট আমার লাগানো আছিল, গেটটা মিশাছে খুলছে। খোলার পরে উপরে আমি গাড়ি ঠিক করতে রয়েছি স্কুটিটা, তখন আমার বাচ্চারাই ডাক দিয়া বলছে যে আমার ঘরের মানে গ্রিলের তালা ভাঙ্গা। ওই ঘরে গ্রিলের তালাটা আমিও নিজে তো দৌড়াইয়া গিয়ে উঠলাম, উঠিয়া বিশ্বাস করতাম পারছি না এইরকম ঘটনা। গিয়া দেখি তো এখানে একটা সাফল রাখা আর তালাটা নিচে ভাঙ্গিয়ে পালানো। এরপরে দেখলাম দেখি দরজাটাও খোলা। দরজাটা অবশ্য আমার তালা মারা আসিল না, বাইরে দিয়ে সিটকারি লাগানো আসিল, কারণ বাইরে গ্রিলের মধ্যে তালা লাগাইয়া গেছি। মানে আমি যাইমো আর তো সন্ধ্যা 7-8টায় আইছিমো, এরকম আমি যাই আরও গেছি। এরপরে গিয়া দেখি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি গডরেজটা ভাঙ্গা।
গডরেজর কাগজপত্র ছিটানো, এখানেও মিসেতে আমি বললাম যে আমার সোনা টোনা তোমার সঙ্গে নি, বলে না এখানে তো গডরেজও আসিল, সোনার জিনিসপত্র আসিল, চেইন আসিল। এরপরে মিসেসর চেইনটা লাগাইয়া গেছে না, অন্য চেইন লাগাইয়া গেছে, মিসেসে এমনি মানে রোল গোল্ডের চেইন লাগাইয়া গেছে, গলা ঘা হয়ে যায় করিয়া। এরপরে ওইখানে ভিতরে আসিল আবার সোনার চুড়ি আসিল, এরপরে আংটি টাংটি আসিল, আরও কিছু বহুত কিছু কানের ঝুমকা টুমকা আসিল। তো এই অনুমান ধরেন 4.5 ভরির মতো হবে। বাজার মূল্য ধরেন 3 লাখ, জানি না 3 লাখ হইব আর কি ওইরকম। তো আর এরপরে ভিতরে যত বিছনা টিছনা সব কিছু এলোমেলো করিয়া রাখছে। এখানে একটা বটি দা ছিল, ওই বটি দাটা নিয়ে ওই গডরেজের ইয়েটা তালাটা ভাঙছে আর কি। ক্যাশ পয়সা আসলো? ওই তো ক্যাশ পয়সা আসিল, নগদ আসিল আরও ধরেন প্রায় 25,000 টাকা, ওই টাকাটাও নাই। আরও কি আছে এখন নিজেও বলতে পারবো না, এখনও পুরো এনকোয়ারি করি নাই। পরে দিয়ে যদি দেখা যাইব আরও কি আছে না আছে ধরা পড়বো। না, এই গলিতে আমি 2022-এ এই গলিতেই আমি, না আমার জানা মতো তো এই গলিতে আর চুরি হয়েছে না। মঙ্গলবার রাধা মাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন ডিপ্লোমা কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এদিন কলেজ কনফারেন্স হলে সেলফ ফাইন্যান্সিং সেলের উদ্যোগে আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, অভ্যন্তরীণ মান নিশ্চিতকরণ সেল IQAC-র সমন্বয়কারী ডক্টর সোনালী চৌধুরী, সহকারী সমন্বয়কারী ডক্টর অরুণাভ ভট্টাচার্য সহ উপস্থিত অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। কোর্সগুলির মধ্যে ছিল ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন টেলি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট। উক্ত সার্টিফিকেট ভবিষ্যতে শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেকাংশে সহায়ক হবে বলে মত ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন IQAC-র অ্যাসিস্ট্যান্ট কো-কোঅর্ডিনেটর ডক্টর স্বর্ণালী রায়চৌধুরী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। A course in Sanskrit and some other courses on a free course from NILIT on IT. So this always will be notified to you in due course of time, and during the admission process also we will be counseling the students for taking admission in these courses. I, on behalf of Self Financing Cell, welcome our respected Madam, Principal Madam, for taking out her valuable time to be here present in this occasion. I am thankful to Dr. Arunabh Bhattacharya sir, representative from IQAC, coordinator of IQAC, for being here with us to encourage our students. I welcome all the faculty members, the members of Self Financing Cell, for coming here and to encourage our students. I welcome the members from non-teaching staff also who are present here, who is member of our cell also, for being a part of this program. And first, last but not the least, I welcome all the students from Diploma in Library Information Science, and all other students from deploying computer applications, tele and office management, whoever are present here. সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমাদের কলেজের একটা ট্রেডিশন, প্রত্যেক বছর এটা দেওয়া হয়। আর তোমরা এই যে পেয়েছো সার্টিফিকেটটা, এটা কিন্তু অনেক মূল্য রয়েছে, কারণ তোমাদের ইন ফিউচারে এটা কিন্তু অনেক কাজে লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা দেখলাম কম্পিউটার সায়েন্সে, আজকের সময় তোমরা জানো যে যুগটাই পড়ে গেছে এখন কম্পিউটার সায়েন্সের। মানে কম্পিউটার জানো না মানেই হচ্ছে যে তুমি তোমার প্রফেশন বলো, স্টাডি বলো, সব থেকে কিন্তু তুমি সরে যাচ্ছ। তোমরা সবাই জানো এই মুহূর্তে যেমন এডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে ফিজিক্যাল শুরু হবে। তোমরাও যখন আমাদের কলেজে ভর্তি হয়েছে তোমরা নিজেরাই দেখেছো যে কিভাবে অনলাইন সিস্টেমে সমস্ত কিছু চলে, এবং এই অনলাইন সিস্টেমটা কিন্তু কম্পিউটার বেসড, কম্পিউটার ছাড়া তো হবে না। কাজেই তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আজকে যুগটা কোন দিকে যাচ্ছে। কাজেই তোমরা যে সার্টিফিকেটটা পেয়েছো, এই সার্টিফিকেটটা শুধু সার্টিফিকেট হিসাবে সুন্দর করে সাজিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়, কিন্তু এটা একটা স্কিল তোমাদের। তোমরা এটা অ্যাওয়ার্ড করেছো, মানে অ্যাওয়ার্ডের হয়েছে, এটার জন্য তোমাদের যেমন আমি কংগ্রেচুলেশন দিচ্ছি, পাশাপাশি এটাকে যদি তোমরা সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখে দাও তাহলে কিন্তু কাজ হবে না।
তোমাদের কিন্তু এটা নিয়ে স্টাডি করতে হবে, ফার্দার স্টাডি করতে হবে, এগিয়ে যেতে হবে। এবং তাহলেই একদিন যখন তোমাদের মধ্যে, আমি আশা করি তোমরা প্রত্যেকেই কোনো না কোনো জবে তোমরা অ্যাবজর্ব হবে ইন ফিউচার, এবং সেদিনই কিন্তু আমরা বলবো যে রাধা মাধব কলেজ সার্থক হতে পেরেছে, সাকসেসফুল হতে পেরেছে। একদিন ভবিষ্যতে সবাই কিন্তু একটা সাকসেসফুল লাইফ বিলংস করবে, সেটা আমার আশা। করবে তো? তোমাদের যেগুলো তোমরা পেয়েছো এগুলোকে সাকসেসফুলি কাজে লাগাবে, আমাকে কিন্তু কথা দেবে। আমি একদিন হয়তো কোনোদিন তোমরা যখন কলেজ থেকে চলে যাবে, হয়তো রাস্তায় কখনো দেখা হবে, এসে প্রণাম করে বলবে স্যার আমি এখানে অ্যাবজর্ব করেছি। এটাই হচ্ছে সবচেয়ে বেশি আমাদের পাওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। The certificate courses of basic computer courses, that is basic computer courses that started in the year 2005. And it gives me immense pleasure to state that a successive growth, a continuous growth always brings pleasure in our mind. Except, I think, during COVID-19, during that prolonged lockdown period, the courses have been running since 2005 till today, if I am not wrong. So now along with the cell has changed, the name has changed, the coordinator has changed, and the courses also magnified, isn't it? We no longer have certificate courses, we also have diploma courses, both in library science and computer application. And library science also started first as a certificate course, then it gradually transformed into a diploma course. So I give my heartful thanks, I convey my thanks and gratitude to present convener of self-financing cell for running this courses so successfully. But there is a pain in my heart, my dear learners, which I like to share today with you. That the question may come to your mind that why Radha Madhav College has introduced so many courses. There is a mention of only 4: library information, computer application, course in tele, course in office management. But we have many other courses which we always try to initiate at the time of admission. And always we gather numbers of applications. Those who are willing to join, and they join also. The students every year during admission, we get such applications from students, but when we start the courses, we don't find enough candidates, and so the courses do not run ultimately. This is something which is very unfortunate, because the purpose of this introduction or the initiation of these courses in this institution, there is a purpose, because this is very necessary for you to know certain things along with your general study course. When you are just going through syllabus and preparing yourselves for exam, all these things are there. This is the nature, this is the routine work that you are doing. But along with that, you must also gain some technical knowledge, which is very necessary in this work. In regard to your career opportunity in future, in regard to your development as a person, as an individual, this is necessary for you to know many other things beside your actual curriculum. But this is something really very painful, I must say today, though I am very glad today that so many participants have assembled together, okay, we shall be very soon distributing their certificates, but still, we want a larger gathering. জেলার শিলডুবি অঞ্চলে 1 নম্বর শ্রী শ্রী কালী মাতা ও শীতলা মাতার মন্দিরে 2017 সালে শীতলা মাতার স্বর্ণমূর্তি চুরি হয়ে যায়। তারপর থেকে গ্রামবাসীরা পুনরায় স্বর্ণমূর্তি স্থাপন করার জন্য সচেষ্ট হতে থাকেন। আজ মঙ্গলবার ছিল শ্রী শ্রী শীতলা মাতার বাৎসরিক উৎসব। খুব সুন্দরভাবে একটি গ্রাম্য পরিবেশে ছোট্ট একটি টিলার উপর শ্রী শ্রী কালী মাতা ও শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে বাৎসরিক উৎসবটি পালিত হয়। শত শত ভক্তবৃন্দদের সমাগম হয় এই মন্দিরে। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সাংবাদিকদের সামনে মন্দির ও উৎসব সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন মন্দিরের কর্মকর্তাগণ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন।
शीतला माई की, शीतला माई की, शीतला माई की। নমস্কার সমস্ত কাচারবাসীকে শ্রী শ্রী শীতলা মন্দির 1 নম্বর শিলডুবে পক্ষ থেকে পূজা কমিটির পক্ষ থেকে আমি সহ সম্পাদক এই শীতলা মন্দিরের উৎসব কমিটির সহ সম্পাদক শ্রী তপন কুমার দে সমস্ত কাচারবাসীকে আমাদের পক্ষ থেকে অজস্র অজস্র অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় এই শীতলা মন্দিরটি স্থাপিত হয়েছিল 1923 ইংরেজিতে। সেই 1923 ইংরেজি হইতে আমরা এই পূজা পার্বণটি করে যাচ্ছি প্রত্যেক বছর 29শে এপ্রিল আমাদের ফিক্সড ডেট। এই ডেটে এই মন্দিরে পূজাটা হয়। এটাতে আমরা সবার সহযোগিতা বরাবর পেয়ে এসেছি। আমাদের একটা বিশেষ এবার একটা আপনার জনসাধারণ ভক্তবৃন্দর কাছে আবেদন রইল, আমাদের এইখানে একটা স্বর্ণমূর্তি আমরা প্রথমে স্থাপন করেছিলাম। দুর্ভাগ্যবশত গত 1917তে আমাদের না 17তে না 2017 ইংরেজিতে সেটি চুরি হয়ে যায়। তো আমাদের বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়েছিলাম এই স্বর্ণমূর্তিটা চুরি হয়ে যাওয়ায়। তো প্রশাসনের কাছে নালিশ করেও সেটা পাইনি, চোর ধরা যায়নি। তো বর্তমানে আমাদের একটা ইচ্ছা আছে যে ভক্তবৃন্দের সহযোগিতা নিয়ে আবার আমরা একটা স্বর্ণমূর্তি সেই প্রতিষ্ঠা করব। সেই উদ্দেশ্যে আমরা কিছু কথাবার্তা করে যাচ্ছি এবং আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা পূজার পরে আপনাদের সাথে ভক্তবৃন্দদের সাথে যোগাযোগ করব। আমরা আবার স্বর্ণমূর্তিটি আবার পুনর্স্থাপন করতে চাই। এটা বলে আমি আমার এখানে মন্দির কমিটির সকল সদস্যবৃন্দর পক্ষ থেকে আবারও পুনরায়ও আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে এই সমাগমে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য। আমাদের স্বর্ণ মন্দিরটা প্রায় 1 ফুট উচ্চতার মূর্তি ছিল। তো তখনকার ভ্যালুয়েশন ছিল আমাদের প্রায় 3.5 লক্ষ টাকা। না, এটা ডোনেশন বলতে মেজর ডোনেশন 2-3 জনের ছিল, আর বাকি আমরা জনগণ এটা বেয়ার করে এটা স্থাপন করেছিলাম। এটাতে আমাদের প্রায় 2.5 ভরির মতো সোনা ছিল আর প্রায় 5 ভরির মতো রূপো ছিল। আমরা আবার এটা পরিকল্পনা নিয়েছি, আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা সবাই। আজকের সংবাদ এ পর্যন্তই। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকের নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।